আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হেলমেন্স টাইম। সো আমরা এখন কথা বলবো এসএসসি লেভেলের ইংলিশ রিটেন আইটেমস নিয়ে। অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপারে যে ডিসক্রাইবিং গ্রাফস এন্ড চার্টস, ইনফর্মাল লেটার এন্ড ডায়ালগ রাইটিং, এই তিনটা আইটেম, এবং ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে সিভি, প্যারাগ্রাফ, কমপ্লিটিং স্টোরি, ফর্মাল লেটার, পাবলিক অ্যাপ্লিকেশন, আর হলো শর্ট কম্পোজিশন। এগুলো আমরা কিভাবে লিখবো, কিভাবে লিখলে ভালো মার্ক পাবো, সেটা নিয়ে কথা বলবো। এছাড়াও এগুলোর মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট সেটার জন্য তুমি কিউএনএ এসএসসি সাজেশন ফলো করতে পারো। কিউএনএ এসএসসি সাজেশন তুমি আমাদের এই ফেসবুক পেজে মেসেজ দিয়ে তুমি অর্ডার করতে পারো। তো সরাসরি ভিডিওতে চলে যায়। প্রথম যেটা আইটেম সেটা হলো ডিসক্রাইবিং গ্রাফস এন্ড চার্টস। এটার ক্ষেত্রে কিছু পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে, যেটা হলো, তার আগে আমি একটু ডাস্টারটা নিয়ে নিই হাতে। তো যে পয়েন্টগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, যে পয়েন্ট নাম্বার 1, এটা হলো হুবহু রিডিং লেখা যাবে না। হুবহু রিডিং লেখা যাবে না। আচ্ছা, এটার মানেটা কি? দেখো, নরমালি তুমি যখন গ্রাফস এন্ড চার্টস করো, তোমার ফ্রেন্ডরা করো, বা তুমি যখন অন্য কোনো জায়গায় শীট থেকে পড়ো, তুমি দেখবে যে তারা যে গ্রাফটা বলছে 2020 সালে 20,000 জন ছিল, 2019 সালে 30,000 জন ছিল, 2021 সালে এত জন, জাস্ট সিম্পলি গ্রাফটা রিডিং করা যায়। বাট ডিসক্রাইবিং গ্রাফস অ্যান্ড চার্টসে যদি তুমি ভালো মার্ক পেতে চাও, বাকিদের চেয়ে স্ট্যান্ডার্ড হতে চাও, তোমাকে যেটা করতে হবে যে বাকিদের চেয়ে একটু আলাদা করে লিখতে হবে। সো হুবহু জাস্ট ডাটাগুলা, এটা এত সালে এত, এত সালে এত, এত সালে এত, এতজন ছিল, এইটা এত পার্সেন্ট, ওইটা এত পার্সেন্ট, এইভাবে হুবহু বললে হবে না। এখানে কিছু এক্সট্রা পয়েন্ট অ্যাড করতে হবে। প্রথম যেটা এক্সট্রা পয়েন্ট, তুমি এটা 3টা প্যারা করবা। এখানে হলো প্যারা 1, এখানে হলো প্যারা 2, এখানে হলো প্যারা 3। প্যারা 1 এ তুমি কি করবা? প্যারা 1 এ হলো তুমি যে সিম্পলি যেভাবে লেখো, সিম্পলি যেভাবে লেখো, ওকে, জাস্ট যেভাবে আমরা নরমালি ব্যাখ্যা করে লিখি, এত সালে এত, এত সালে এত, এই সেই হ্যান ত্যান। বাট প্যারা 2 তে তোমার থাকবে হলো তুলনা। এই জায়গাটার জন্য আমি ইংলিশের পরীক্ষার জন্য ক্যালকুলেটর নিয়ে যেতাম, মানুষ ভাবতো হাসাহাসি করতো। বাট এখানে তুমি তুলনা দিবা, যে ধরো তোমাকে টোটাল 20 বছরের জনসংখ্যার একটা গ্রাফ দিছি, তুমি বলবা যে 2000, ধরো কোনো একটা জায়গায় তুমি দেখলা যে 2010 সালে ছিল 50 লাখ, হঠাৎ করে 2011 সালে 1 কোটি হয়ে গেল। সো তুমি বলবে যে from 2010 to 2011 the population doubled। দেন তুমি হলো প্রত্যেকটা বছরের মধ্যে তুলনা করবা যে এই 20 বছরে কত হাজার বাড়লো, কত পার্সেন্ট, কোনটা কত থেকে কত গুণ বেশি, কোনটা কত গুণ কম, এই কয়েক বছরে কত হাজার বাড়ছে, কতটুকু কমছে। মানে মোরাল স্টোরি কি, তোমার যাতে একটা কম্প্যারিজন বা তুলনার একটা প্যারা থাকে, তাহলে টিচার বুঝবে যে না, এই ছেলেটা অ্যাকচুয়ালি গ্রাফস এন্ড চার্টস ডিসক্রাইব করতে পারতেছে। তুমি চাইলে এই দুইটা মিক্স করে দেখতে পারো, যে যখন তুমি পাশাপাশি দুইটা সালে যাবে, দুইটা সালের মধ্যে তুলনাটাও লিখে দিবা, ঠিক আছে? দেন এই তুলনার সাথে একটা জিনিস লেখা যেতে পারে, সেটা হলো রিমার্কস। সেটা হলো, ধরো তুমি কোনো কারণে মোবাইল ফোন ইউজার্স দেখতেছো। সো 2010 সালের দিকে ধরো ছিল 1 কোটি মোবাইল ফোন ইউজার, এখন দেশে ধরো 10 কোটি মোবাইল ফোন ইউজার আছে। তুমি যখন এই তথ্যটা ব্যাখ্যা করবে যে 2020 সালে আসে মোবাইল ফোন ইউজার 10 কোটি হয়ে গেল, তখন তুমি এখানে রিমার্ক বা একটা কারণ লিখতে পারো, যে সরকারের বা দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন ইম্পর্টেন্ট স্টেপস, বা technology has been made very easy for the general mass, that's why we can easily buy phones are cheaper, that's why everyone has access to a digital phone or a multimedia phone or a smartphone, that's why the number of mobile phone users has increased in an alarming rate। so তুমি যদি এভাবে কেন তথ্যটা ডেভিয়েট করলো, কেন গ্রাফের মানগুলো বাড়তেছে বা কমতেছে, তুমি যদি এটা ব্যাখ্যা করো, রিমার্ক লেখো, তোমার খাতাটা আলাদাভাবে বুঝতে পারবে। লাস্ট বাট নট লিস্ট, পার্ট 3 হলো তোমার কিছু উপদেশ। বাংলায় বলে উপদেশটা কি, তুমি এই যে ধরো কোনো একটা খারাপ কারণে বা কোনো একটা ভালো কারণে, ধরো ভালো কারণ হলো যে মোবাইল ফোন ইউজারের সংখ্যা বাড়ছে, সো তুমি এখানে উপদেশ দিতে পারো যে ইয়েস, দ্য নাম্বার হ্যাজ ইনক্রিজড বিকজ অফ a lot of steps has been taken by the government, but I propose that the smartphone prices should be taken more cheaper, the smartphone should be made cheaper। এরকম যাই হোক, তুমি এরকম করে কিছু তথ্য লিখতে পারো। যেমন খারাপের ক্ষেত্রে এটা খুব ইজিলি লিখতে পারো, ধরো তোমাকে আমরা ট্রাফিক অ্যাক্সিডেন্টের সংখ্যা বলছি, বা মানুষের পপুলেশন কিভাবে বাড়ছে সেটা বলছি, তুমি তাহলে কি বলবা, যে জনসংখ্যা রোধের জন্য কিছু পদক্ষেপ নেওয়া উচিত, তারপর হলো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আরো বেশি বাড়ানো উচিত। সে টু সে তোমার হলো গ্রাফটা কেন এরকম হলো, গ্রাফটা পরিবর্তনের ক্ষেত্রে সরকার বা আমাদের কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, সেটা তুমি এই প্যারায় লিখবা। সো যদি তুমি এই 3 প্যারায় লেখো, হুবহু না লিখে, তুমি দেখবা গ্রাফস এন্ড চার্টসে তুমি ভালো নাম্বার পাচ্ছ। এটা হলো গ্রাফস এন্ড চার্টসে ভালো নাম্বার পাওয়ার টেকনিক। এরপর দ্বিতীয় আইটেম কি, ইনফর্মাল লেটার। ইনফর্মাল লেটার খুবই ইজি।
নরমালি আমরা ইনফর্মাল লেটার কিভাবে লিখি, যে আমরা হলো অবশ্যই 2 পৃষ্ঠায় লিখবো। ইনফর্মাল লেটার কখনো যাতে 1 পৃষ্ঠায় না লিখি। 2 পৃষ্ঠায় কিভাবে লিখবো এটার উদাহরণটার জন্য আমাকে একটু খাতাটা নিতে হবে। দেখো আমরা ট্রাই করব এই জিনিসটা আমরা আগে থেকে জানি যে এই পৃষ্ঠা থেকে উল্টায় এই পৃষ্ঠায় যাতে আমরা না যাই, মানে এখান থেকে উল্টায় যাতে আমাকে এই পেজে না যেতে হয় টিচার পেজ। সো তুমি যেটা করবা, তুমি লেখা শুরু করবা এই জায়গায় আর এই জায়গায়। সো টিচার কিন্তু এখানে পেজ উল্টাচ্ছে না। আবার বলছি এইখান থেকে এইখানে যাবা না, তুমি এখানে লিখবা আর এখানে লিখবা। এটা হলো ইনফর্মাল লেটারের মেইন কথা। এবার ইনফর্মাল লেটার আমরা কিভাবে লিখবো, এই তো এখানে ধরো বালুবাড়ি দিনাজপুর, দেন ডেট দিয়ে দিলা, তারপর হলো ডিয়ার সামথিং, তারপর সব কিন্তু এই সাইডে, ঠিক আছে, সব কিন্তু এই সাইডে। তারপর হলো ইয়োরস সিনসিয়ারলি, তাও কিন্তু এই সাইডে। জাস্ট অ্যাড্রেস আর ডেটটা কিন্তু এই সাইডে। লাস্ট বাট নট লিস্ট অবশ্যই খামটা দিবা, এবং এটা অবশ্যই 2 পেজের মধ্যে লিখবা। ট্রাই করবা যে নিজের ভাষায় লেখার। দেখো পিতার কাছে টাকা, বই কেনার টাকা চায় পত্র, বা হলো ফ্রেন্ডের কাছে হলো তোমার রেজাল্ট জানায় পত্র, এই টাইপের কমন জিনিসপাতি, ফ্রেন্ডের বাবা মারা গেছে এটা নিয়ে তুমি সান্ত্বনা দিচ্ছ, এই টাইপের জিনিসপাতি খুব কমন, সবাই লিখবে। বাট তুমি যদি একদম বেসিক বইয়ের মতো করে লেখা শুরু করো, তুমি কিন্তু পরীক্ষার হলে নাম্বার পাবা না। সো ট্রাই করবা নিজের ভাষায় কিছু বানায় লেখা, কিছুটা বাড়ায় লেখা। তাহলে টিচারের কাছে ইংলিশের ক্ষেত্রে ইংলিশের টিচারদের সবচেয়ে বেশি যে জিনিসটা চাহিদা থাকে, ছেলেটা আলাদা করে কি লিখলো, ছেলেটা আলাদা করে কি লিখলো, তুমি যাতে এক্সট্রা করে নিজে বাড়ায় লেখো। এবং অবশ্যই এই যে এই ছকটা লাস্টে অ্যাড্রেসের ছকটা, যেখানে হলো তুমি ফ্রম দিলা, তারপর এখানে দিলা টু, তারপর এখানে স্ট্যাম্প দিলা, অবশ্যই ছকটা থাকবে এবং ছকের মধ্যে খুব সুন্দর করে একটা বাস্তবিক ঠিকানা লিখবা। এবং এই লেটারের ক্ষেত্রে একটা পয়েন্ট সবসময় মনে রাখবা, এটা আমি আবার উল্লেখ করে দিচ্ছি, সেটা হলো প্রশ্ন ভালো মতো পড়ো। কেন প্রশ্ন ভালো মতো পড়ার মধ্যে কি ব্যাপার আছে, অনেক সময় বলে দেয় যে সাপোজ ইউ আর রহিম, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড করিম কন্ডোলিং হিম ফর হিজ ফাদার্স ডেথ। এখানে কিন্তু আমি কে আর আমাকে কাকে লিখতে হবে এটা কিন্তু বলে দিছে, ঠিক আছে। ধরো তোমার বাবাকে চিঠি লিখতে বলছে, তোমার বাবার নাম বলছে সাপোজ ইউর ফাদার অ্যাট এ, তোমার নামও দিয়ে দিছে। সো তোমার যাতে অবশ্যই এই যে ডিয়ার এইটা, তারপর ইউর সিনসিয়ারলি এইটা, তারপর হলো অ্যাড্রেসের এই ছকের মধ্যে ফ্রম টু নামগুলো যাতে অবশ্যই ঠিক থাকে। নাহলে কিন্তু টিচার, অনেক টিচার আছে এখানে হাফ মার্ক কাটে দেয়, মানে যত পাওয়ার কথা তার হাফ দিয়ে দেয়, তার উপর অনেক কাছে জিরোই বসায় দেয়। সো অবশ্যই প্রশ্ন ভালো মতো করবা, দেখবা যে নাম বা সিচুয়েশন উল্লেখ আছে কিনা। নাম বা সিচুয়েশন, তুমি কবে মারা গেছে বা এক্সট্রা কোনো তথ্য, কোন স্কুলে পড়ো, কোথায় থাকো, এক্সট্রা যদি তথ্য তারা দিয়ে থাকে, তারা চাবে যে ওই যদি কোনো একটা অ্যাড্রেস উল্লেখ থাকে, তোমার অ্যাড্রেসটা যাতে এইখানে বা এই ছকের মধ্যে থাকে। তাই আমরা বলবো যে প্রশ্নটা যাতে খুব ভালো মতো আমরা পড়ি। ইনফর্মাল লেটার গেল, এরপরে চলে আসি ডায়ালগ রাইটিং। ডায়ালগ রাইটিং এর ক্ষেত্রে সবচেয়ে বড় স্টুডেন্টরা যে প্রবলেমটা ক্রিয়েট করে সেটা হলো একদম খুব নর্মাল ডায়ালগ লাগে, খুবই নর্মাল ডায়ালগ। নর্মাল ডায়ালগ মানে হাই, হাউ আর ইউ, আই এম ফাইন, টুডে আই রিড এ নিউজ অ্যাবাউট ট্রি প্লান্টেশন, লেট আস টক অ্যাবাউট ট্রি প্লান্টেশন। কনভারসেশনে চিন্তা করো, ডায়ালগ মানে কি একটা রিয়েল লাইফ কনভারসেশন, ঠিক আছে। তুমি কি জীবনে কোনোদিন তোমার ফ্রেন্ডকে যা বলো, কি খবর রহিম, কেমন আছিস, চল আজকে গাছ লাগানো নিয়ে কথা বলি, এভাবে জীবনে বলো না। সো স্টার্ট লাইক এ রিয়েল কনভারসেশন, ঠিক আছে। কথা বলে ইনফর্মাল হবে, হেই দেয়ার, হাউ আর ইউ, সো টুডে আই স এ প্রোগ্রাম অন দ্য টিভি অ্যাবাউট ট্রি প্লান্টেশন। তো তুমি এখানে বললে যে তোমার টিভিতে এমন একটা প্রোগ্রাম দেখছো যেখানে ট্রি প্লান্টেশন নিয়ে প্রচুর কথা হয়েছে। দেন সে বলবে হ্যাঁ ইয়েস, আমিও দেখছি বা আমারও মনে হয়েছে ব্যাপারটা, রিসেন্টলি বৃষ্টি কম হচ্ছে, গাছ লাগানো উচিত। দেন তোমরা দুজনে মিলে একটা ট্রি প্লান্টেশন প্রোগ্রাম প্ল্যান করলে যে চল কালকে থেকে আমরা বন্ধুরা মিলে গাছ লাগাই, এরকম হবে ব্যাপারটা। ব্যাপারটা রিয়েলিস্টিক হবে, ব্যাপারটা নতুন হবে। ডায়ালগ রাইটিং যদি তুমি হলো একদম শীটের মতো করে লিখে দাও, একদম তুমি বাকিদের মতোই নাম্বার পাবো। সো ডায়ালগের ক্ষেত্রে এই পয়েন্টটা মনে রাখতে হবে, যাতে আমরা পয়েন্ট নাম্বার 1 হলো রিয়েলিস্টিক কনভারসেশন, যাতে আমাদের কনভারসেশনটা রিয়েলিস্টিক হয়। পয়েন্ট নাম্বার 2 কি, নিজের মতো লেখা, ঠিক আছে। তাই বলে আবার মানে গ্রামাটিক্যাল ভুল করিও না, যারা গ্রামাটিক্যালি স্ট্রং না তারা যাতে নিজের মতো না লেখো, তারা শিট পড়বো। আবার যারা অ্যাটলিস্ট বানায় লেখার এবিলিটি আছে তারা যাতে নিজের মতো লিখো, ঠিক আছে। পয়েন্ট নাম্বার 3 হলো আমরা কিভাবে লিখবো, সেটার ক্ষেত্রেও কি একটা মার্জিন টানলাম। এখানে লিখতে হয় যে এই ডায়ালগ বিটুইন মি অ্যান্ড রহিম অ্যাবাউট এটা, এক্ষেত্রেও একটা পয়েন্ট লিখতে হবে, অবশ্যই প্রশ্ন করবা। দেখো অনেক সময় বলে দিবে যে সাপোজ ইউ আর করিম, ইউ আর টকিং উইথ ইউর ফ্রেন্ড রহিম
অ্যাবাউট ট্রি প্লান্টেশন। সো তুমি এখানে দিবা এ ডায়ালগ বিটুইন মাইসেলফ ব্র্যাকেটে রহিম অ্যান্ড করিম অ্যাবাউট ট্রি প্লান্টেশন দিয়ে এরকম একটা হাইফেন দিলাম। তারপরে তুমি পয়েন্ট লিখবা যে রহিম করিম দুইজনের মধ্যে তো কনভার্সন হয়, পাল্টা কনভার্সন, এটা প্রশ্নের ভাই এখানে কয়টা পয়েন্ট দিব? আমার ক্ষেত্রে তোমার যত মার্ক থাকবে তার চেয়ে দ্বিগুণ পয়েন্ট দিতে হবে। সো সে টু সে তোমার এখানে 10 মার্ক আছে, হ্যাঁ। তোমার মিনিমাম এখানে যাতে কনভার্সেশন, ধরো রহিম একটা করিম একটা, এরকম করে 1 2 3 4 করে কয়টা থাকতে হবে? মিনিমাম 10 মার্কের জন্য থাকতে হবে 20টা। সো তোমার যদি মার্ক থাকে 8টা, অ্যাটলিস্ট যাতে 16 বা 16 বেশি হয়, 16 কম যাতে না হয়, তাহলে কিন্তু টিচার মার্ক কম দিবে। সো ডায়ালগের পয়েন্ট কয়টা হবে? তোমার যত মার্ক থাকবে তার 2 গুণ, ঠিক আছে? সো এইসব পয়েন্ট মনে রাখলে আমরা কিন্তু ডায়ালগে ভালো মার্ক পাইতে পারবো। এই পয়েন্টটাও গেল, ফার্স্ট পেপারের রিটেন আইটেমগুলো আমরা কমপ্লিট করলাম। এরপরে চলে আসি ইংলিশ সেকেন্ড পেপারে ফার্স্ট আইটেম, এটা হলো সিভি। সো সিভি তো অবশ্যই 2 পেজে লিখতে হয়। এখানেও আমি খাতাটা নিয়ে আসি। দেখো কিভাবে লিখবো আমরা যাতে কখনোই পৃষ্ঠা উল্টাইতে না হয়, এই পাশ থেকে এই পাশে না আসে। আমরা কোথায় শুরু করব? এখান থেকে এখানে। সিভিতে কয়টা পার্ট থাকে জানি? একটা থেকে অ্যাপ্লিকেশন পার্ট, আর একটা হলো একদম ডিরেক্ট সিভি, মানে তোমার নাম, বাবার নাম, মায়ের নাম, অ্যাড্রেস, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা, স্কিল, অবজেক্টিভস, অ্যাটাচমেন্ট, সিগনেচার, সবকিছু আরেকটা পেজে থাকবে। সো আমরা প্রথম পেজে লিখবো হলো অ্যাপ্লিকেশনটা, যে টু দ্য ম্যানেজিং ডিরেক্টর অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ সেলসম্যান, ঠিক আছে? দেন তুমি এখানে দিয়ে দিলে ইনক্লোজার, আমার সিভিটা নিচে অ্যাটাচ করা হলো। ওকে, সো আমরা এখন সিভি কিভাবে লিখবো সেটা দেখি। সেখানে অবশ্যই 2 পেজের আমরা একটা ছবি অ্যাড করে দেই। প্রথম পেজে কি এখানে অ্যাপ্লিকেশনটা থাকবে, ফর্মাল অ্যাপ্লিকেশন যেমন হয় ঠিক তেমনই, যে প্রথমে থেকে ডেট, তারপর হলো দি ম্যানেজিং ডিরেক্টর, তারপরে লেখো স্যার, I am a candidate of your desired post, অথবা I saw your advertisement for the post of a salesman in your company named Acme. I like to offer myself as a candidate for the same. My educational qualification, other details are given as a term of CV below for your kind consideration. I pray and hope that you will be kind enough to look through my CV and offer me an interview for the job. এরকম করে সুন্দর মতো করে তুমি কিন্তু অ্যাপ্লিকেশনটা লিখলা, ঠিক আছে? দেন তুমি কি লাস্টে কি থাকে? yours sincerely, তারপর তুমি তোমার নাম দিয়ে দিলে, এখানে একটা সিগনেচার দিয়ে দিলে। এই তো এখানে শুরু হয়ে গেল কারিকুলাম ভিটাই। তাহলে সিভির ফুল ফর্ম কি? কারিকুলাম ভিটাই। এটা লিখলা, দিয়ে তুমি তোমার নেম, ফাদার্স নেম, অ্যাড্রেস, হ্যান্ড সব দিলা। এখন পয়েন্ট হলো যে ভাই এটা তো সবাই করে, এটা আপনিও শিখেলেন, তাহলে এক্সট্রা কিভাবে মার্ক পাবো? এক্সট্রা মার্ক হলো যে পয়েন্ট নম্বর 1, এই যে নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ব্লাড গ্রুপ, ন্যাশনালিটি, ম্যারিটাল স্ট্যাটাস, এডুকেশন, রিলিজন, স্কিলস, অবজেক্টিভস, পাস্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তারপর হলো অ্যাটাচমেন্টস, আমি যতগুলো পয়েন্ট বললাম এর চেয়ে আরো অনেক বেশি পয়েন্ট পসিবল। দেন এডুকেশনাল কোয়ালিফিকেশনস এর মধ্যে ছক করে লেখা, এবং খুব সুন্দর মতো তুমি ধরো তুমি টিচারের জন্য অ্যাপ্লাই করতেছো, ফিজিক্সের টিচার, তুমি সুন্দর মতো এম.কম বি.কম দিয়ে আসলা, মানে তুমি কমার্স থেকে করলা, তোমার টিচার দিবে, তোমার এই সিভি কি ভ্যালিড? তারপর ধরো তুমি কম্পিউটার অপারেটরের জন্য অ্যাপ্লাই করতেছো, তুমি যদি এখন বুয়েট থেকে দেখাও যে তুমি বিএসসি পাস করছো, তুমি কি পাগল? এটা কম্পিউটার বুয়েট থেকে পাস করে কম্পিউটার অপারেটর চাকরির জন্য অ্যাপ্লাই করবে? তার কতটুকু যাবে? সে অনার্স পর্যন্ত কোনো একটা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়বে। সো দ্য মেইন পয়েন্ট ইজ, টিচার যখন এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখবে, তোমার যাতে এটা রেলেভেন্ট হয়। রেলেভেন্ট মানে তুমি যেরকম জব চাচ্ছ সেরকম। তুমি যদি একজন সেলসম্যানের জব চাও, সেলসম্যানের মতো। তুমি একজন টিচারের জব চাও, টিচারের মতো। সেলসম্যান হলে তার কি কমার্স থেকে পড়তে হবে, এসএসসি এইচএসসি কোথা থেকে হইতে হবে? আর্টস থেকে হইতে হবে। তোমার একটা ভার্সিটি থেকে সে এম.কম বি.কম কমপ্লিট করা থাকবে। যদি কেউ সায়েন্সের কোনো কিছু হইতে চায়, অর্থাৎ ধরো সে কম্পিউটার ইঞ্জিনিয়ার হবে, বা ধরো কোনো একটা ইঞ্জিনিয়ারিং পোস্টে সে অ্যাপ্লাই করছে, তার কি এমএসসি বিএসসি পড়তে হবে, এসএসসি এইচএসসি হইতে হবে আর্টস থেকে। ধরো সে কেউ কম্পিউটার অপারেটর হবে, সো তার কিন্তু অত বেশি কোয়ালিফিকেশন দরকার নেই, তার কিন্তু এমএসসি দরকার নেই, তার বিএসসি কোনো একটা ন্যাশনাল ভার্সিটি থেকে হলেই হয়ে গেল। তার এসএসসি জিপিএ কখনোই গোল্ডেন হবে না, তার একটা মিনিমাম পয়েন্ট থাকবে। সো আমরা যদি এটা ছক করে লিখি এবং একটা রেলেভেন্ট রেজাল্ট দেখি, এবং যেটা আমি বলতেছিলাম যে এখানে যতগুলো পয়েন্ট আছে, নাম, বাবার নাম, অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, ব্লাড গ্রুপ, ম্যারিটাল স্ট্যাটাস, এডুকেশনাল কোয়ালিফিকেশন, স্কিলস, পাস্ট এক্সপিরিয়েন্স, তারপর হলো আরেকটা হলো কি জানি, আরে প্রমাণ একটা আছে, সাক্ষী, সামথিং লাইক দ্যাট, আমি ইংলিশটা ভুলে গেছি। সো তুমি যত পারো এখানে পয়েন্ট ঢুকাও, এটা হলো পয়েন্ট, মানে এক্সট্রা মার্ক পাওয়ার
টেকনিক, যে এখানে যাতে তোমার অনেক বেশি এনরিচ থাকে, তোমার যাতে সিভিটা দেখে বাকিদের মতো না মনে হয়, তোমার যাতে এখানে অনেকগুলা পয়েন্ট থাকে তোমার নিজের সম্বন্ধে। তুমি তোমার স্কিল নিয়ে বললা, তোমার পাস্ট এক্সপিরিয়েন্স নিয়ে বললা, তোমার রেফারেন্স, এটা ছিল ওয়ার্ডটা ছিল রেফারেন্স, তোমার রেফারেন্সে তুমি যে এই কোয়ালিফিকেশনগুলোর অধিকারী এটা রেফারেন্সে বড় দুজন ব্যক্তির নাম দিলা। সো আমি কিন্তু অনেক কিছুই বলে দিলাম যে এই সকল পয়েন্ট যাতে তোমার ভিতরে থাকে। যত বেশি পয়েন্ট থাকবে তোমার সিভিটা তত বেশি ভালো মনে হবে টিচারদের কাছে। এবং এটা অবশ্যই অবশ্যই একটা স্কেল দিয়ে টানে কিন্তু লিখবা, যাতে তোমার নেম, ফাদার্স নেম সব যাতে একই জায়গা থেকে শুরু হয়, এরকম যাতে না হয় নেম এইখানে, নাম শুরু হলো এখানে, আবার অ্যাড্রেস শুরু হয়েছে এত দূর থেকে। ঠিক আছে? সো কি করবো আমরা এখানে একটা সুন্দর মতো টান দিয়ে দিব, নেম, প্রেজেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস সবগুলা যাতে শুরু হয় এখান থেকে। ঠিক আছে? ধরো নেম এখানে শেষ হচ্ছে কিন্তু শুরু হবে, লেখাটা শুরু হবে এখান থেকে, প্রেজেন্ট অ্যাড্রেস এত দূর পর্যন্ত আসছে, শুরু হবে এখান থেকে। বুঝছো? সো এগুলো পয়েন্ট যদি আমরা ফলো করি তাহলে আমরা সিভিতে ভালো করতে পারবো। এটা গেল। তারপর চলে আসি প্যারাগ্রাফ। সো প্যারাগ্রাফের ক্ষেত্রে কোনো বাধা ধরার নিয়ম নাই কিভাবে লিখবা। আমি বলবো যে প্যারাগ্রাফটা বই থেকে লেখো, একেবারে বানায় লিখিও না। অনেকে আছে নেটের মধ্যে একটা পাবা যে এই প্যারাগ্রাফটাকে চেঞ্জ করলে যে কোনো টাইপের প্যারাগ্রাফ লিখতে পারবা, ওসব বালছাল ফলো করবা না, কোনো দরকার নাই, কারণ ওটাতে নাম্বার কম পাবা। ট্রাই করবা বই থেকে যতটা সম্ভব লেখা, কারণ টিচাররা বইয়ের বা নিজের শিটেরটা ফলো করে। প্যারাগ্রাফের ক্ষেত্রে যে ভুলটা করা যাবে না সেটা হলো, আবার খাতা লাগবে আমার। দেখো এই খাতাটা প্যারাগ্রাফ ধরো তুমি 2 পৃষ্ঠায় লিখবা, ঠিক আছে? তুমি এখন পৃষ্ঠা উল্টায়ও লিখতে পারো, ধরো তুমি এই পেজ থেকে এই পেজে যাওয়া, ওকে? কিন্তু প্যারাগ্রাফের ক্ষেত্রে যে ভুলটা আমরা নরমালি করি সেটা হলো প্যারা করা। তোমাকে বুঝতে হবে হোয়াট ইজ এ প্যারা। ধরো তুমি এখানে শুরু করলা, এখানে যে লাইনটা শেষ করে দিলা, ঠিক আছে? তারপর তুমি আবার শুরু করলা এখান থেকে, সেখানে কিন্তু 2টা প্যারা হয়ে গেল। প্যারাগ্রাফের মেন উদ্দেশ্য হলো প্যারা কয়টা? একটা। সো যখন তুমি ধরো এই যে 2টা পেজ, এটা আমি লাল কালি দিয়ে দেখাই, ধরো এই পেজ আর এই পেজ, এই পেজ থেকে এই পেজে যাবা, তোমার যাতে এই পেজে লিখলা যা লিখলা এইখানে যাতে শেষ না হয়ে যায়। তার মানে এই পেজের লেখা, প্রথম পেজের লেখা যাতে প্রথম পেজে শেষ না হয়ে যায়। প্রথম পেজের একটা লাইন যাতে ধরো আই অ্যাম ভেরি মাচ ডিলাইটেড টু হিয়ার দ্য নিউজ। আমি কিন্তু চাইলে ভেরির পরে এখানে লাইনটা শেষ করে দিতে পারতাম, বাট টিচার বাই ডিফল্ট ধরে নিত যে প্রথম পৃষ্ঠা এক প্যারা শেষ হয়েছে, দ্বিতীয় পৃষ্ঠা আরেকটা প্যারা শুরু করছে। তোমাকে যেটা করতে হবে যে প্রথম পৃষ্ঠার লাস্ট লাইনে যাতে প্রথম পৃষ্ঠায় শেষ না হয়, দ্বিতীয় পৃষ্ঠায় যা শুরু হয়, তাহলে জিনিসটা একটা প্যারা হিসেবে কাউন্ট হবে। 2 নম্বর কথা হলো, তোমার যেহেতু এখানে প্যারাগ্রাফ আছে, শর্ট কম্পোজিশন হবে, তুমি যাতে সাইজ প্যারাগ্রাফের এত বড় না লিখে ফেলো যে তোমার শর্ট কম্পোজিশনের সমান মনে হবে। শর্ট কম্পোজিশনে অনেক বেশি মার্ক, প্যারাগ্রাফে কম মার্ক। প্যারাগ্রাফের সাইজটা যাতে রেলেভেন্ট থাকে। দেন অনেক সময় প্যারাগ্রাফের ওয়ার্ড লিমিট দেয়, ঠিক আছে? সেইখানে আমরা একটু নিজেদের খাতাটাকে আলাদা করতে পারি, সেটা প্যারাগ্রাফ হোক বা অন্য যে কোনো গ্রামাটিক্যাল রিটেন আইটেম হোক। তোমার ওয়ার্ড লিমিট যা দেবে তুমি কিন্তু কিছু বলবা না, গুণে না গুণে এখানে একটা ওয়ার্ডস লিখবা। ওয়ার্ড লিখে ধরো আমাকে 340টা ওয়ার্ড লিমিট দিছে, তুমি কি 340 লিখে রাখবা ওয়ার্ডস? না, আমি লিখবো 363। রিয়েলিস্টিক মান লিখবো, যা আমার ওয়ার্ড লিমিটের চেয়ে হয়তো 10% এই পাশে ওপাশে হইতে পারে, এক্ষেত্রে কিন্তু টিচার মার্ক কাটে না। বাট এই যে তুমি যখন ওয়ার্ডস লিখলা, টিচারের কাছে মনে হবে যে না, সেটা জানে, সেটা একটু ডিফারেন্ট। এটা যদি গ্রাফ এন্ড চার্টসে করতে পারো, ডায়লগের ক্ষেত্রে, ডায়লগ অ্যাকচুয়ালি হবে না, এটা নর্মালি হলো প্যারাগ্রাফে হয়, আর হলো শর্ট কম্পোজিশনে হয়, আর গ্রাফস এন্ড চার্টসে হয়। তো তুমি কিন্তু ওয়ার্ডসটা উল্লেখ করতে পারো এক্সট্রা মার্কের জন্য। রিয়েলিস্টিক লিখবা না বা আনরিয়েলিস্টিক লিখবা না। ধরো তুমি 5 পৃষ্ঠা লিখছো, এবার তুমি ওয়ার্ডস লিখে আসছো 200, টিচার তো মারবে ধরে, ঠিক আছে? এটা গেল। এরপর ইনফর্মা প্যারাগ্রাফ গেল। প্যারাগ্রাফের পরে চলে আসি কমপ্লিটিং স্টোরি। ওকে, কমপ্লিটিং স্টোরি আমরা নরমালি কিভাবে করছি, যে অনেক সময় আমাদের কমপ্লিট স্টোরি 2 টাইপে আসে। মাঝে মধ্যে বলে যে 10 সেন্টেন্সে কমপ্লিটিং স্টোরি করো, ওকে? আর অনেক সময় বলে যে তুমি স্টোরিটা কমপ্লিট করো, কোনো লিমিট নাই। আমরা 2টা নিয়ে কথা বলবো, আমরা এসএসসির ক্ষেত্রে যেটা আছে সেটা আমরা অ্যাপ্লাই করব। সো যদি তোমাকে 10 সেন্টেন্সে কমপ্লিটিং স্টোরি দিয়ে দেয়, সো ওরা নরমালি একটা সেন্টেন্স দিয়ে দেয়, তারপর বাকিটা লিখতে হয়। এখন তুমি প্রশ্ন হলো যে উপরের সেন্টেন্সগুলো কাউন্ট করে 10 সেন্টেন্স নাকি এর পরে 10 সেন্টেন্স?
আমার কথা হলো অবশ্যই এর পরের 10 সেন্টেন্স টোটাল, এর বাইরে 10টা সেন্টেন্স তোমাকে লিখতে হবে। এবং 10 সেন্টেন্সে যখন তোমাকে লিখতে হবে তুমি যাতে অবশ্যই সেন্টেন্সের সংখ্যা গুনো, নাহলে যাতে 10-এর বেশি না হয়ে যায় টিচার কিন্তু কাটে দেবে, আবার 10-এর কমও যাতে না হয় টিচার মার্ক কম দিবে, ঠিক আছে? এটা গেল। এবং 10 সেন্টেন্সের মধ্যে অ্যাটলিস্ট যাতে লাস্ট একটা সেন্টেন্স থাকে মোরাল নিয়ে। এখন ভাইয়া অনেক বইতে দেখবা যে সুন্দর মতো একটা মোরাল নিয়ে আলাদা একটা পয়েন্টই করছে, মোরাল, দ্য গোল্ডেন গুস, যে হাঁসটা সোনার ডিম পারতো, কি ওখানে মোরাল কি ছিল? গ্র্যাস্প অর লুজ অল। এটা কি তুমি মোরাল আলাদা করে পয়েন্ট দিতে পারবো? না। ওখানে সুন্দর মতো লাস্টে একটা লাইন থাকবে, ফ্রম দিস স্টোরি উই ক্যান লার্ন দ্য ব্যাড ইফেক্টস অফ গ্রিড, ইন শর্ট ইট ক্যান বি সামারাইজড অ্যাজ গ্রাস্প অর লুজ অল। ঠিক আছে? সো এইটা হলো, অথবা তুমি খরচ কচ্ছপের গল্পে কি, ফ্রম দিস স্টোরি উই ক্যান লার্ন দ্যাট স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। সো মোরালটাকে তুমি কিন্তু লাইনের মতো করে লেখো। যদি তুমি 10 সেন্টেন্সে লেখো, লাস্টে যাতে অ্যাটলিস্ট তোমার এই গল্পটা কি শিখাইলো সেটা যাতে তুমি বলো, ঠিক আছে? এরপর যদি কোনো লিমিট না থাকে, এইবার চলে আসলাম এমন একটা পয়েন্টে লিমিট না থাকে। 10 সেন্টেন্সের ক্ষেত্রে তুমি হলো এই জায়গায় এসে শেষ করলা, পরবর্তীতে তুমি যেখান থেকে শুরু করছো সেটা একটা আলাদা প্যারা করবা, ঠিক আছে? সো প্রশ্নে যেটুকু দেওয়া আছে সেটা অবশ্যই তুলতে হবে, কিন্তু এটা যাতে আমি আবার উল্লেখ করে দিলাম যে প্রশ্নের টুকু তুলবা, ঠিক আছে? এবং পরবর্তীতে তুমি বাকিটুকু নিজের মতো লিখবা। এই দুটো যাতে দুই প্যারায় হয়, ওকে? 10 সেন্টেন্সের বেলা। এবার ধরে নিচ্ছি যে আমাদের লেখার সাইজ হলো আনলিমিটেড, হ্যাঁ? তো যত বড় ইচ্ছা তত লেখো। আমার কথা নেই, আমার কথা হলো যে প্রতিবারই আমরা ভিন্ন ভিন্ন প্যারা করব, অর্থাৎ আমার যতটুকু দেওয়া আছে ততটুকু একটা প্যারা হবে এবং আমি গল্পটা সুন্দর করে করে প্যারা করে করে গল্পের পার্টটা লিখবো। যেমন ধরো হলো হাঁসের পেট কাটার গল্পটা। সো এখানে প্রথমে বলা হবে সে প্রথমে একটা হাঁস পাইলো, তারপর সে পরবর্তীতে ডিমগুলা পারলো, ডিমগুলা সে বিক্রি করে ধনী হইলো, তারপর তার কোনো একদিন তার ওয়াইফ বাসায় ছিল না, দেন তার লোভ জেগে উঠলো, তারপর সে হাঁসটাকে হত্যা করলো, তারপরে সে বুঝতে পারলো যে সে অনেক বড় ভুল করে ফেলছে। সো এই 4টা পয়েন্ট কিন্তু তুমি যখন ইলাবোরেট করে 4টা আলাদা আলাদা প্যারা করো, ভালো দেখাবে। এবং লাস্টে আলাদা একটা প্যারা করতে পারো তুমি এই গল্পটার মোরালটা দিয়ে। তুমি ধরো তুমি হলো আঙ্গুর ফল টক অথবা গ্রেপস আর সাওয়ার, যে একটা শিয়াল আঙ্গুরের দিকে তাকায় কিন্তু আঙ্গুরগুলো খেতে পারে না। সো ওখানে তুমি মোরাল লিখতে পারো যে উই অলওয়েজ হ্যাভ এ ডিসইন্টারেস্ট অর হেট টুয়ার্ডস দ্য থিং উই ক্যান নেভার গেট। সো এই টাইপের একটা মোরাল যাতে তোমার লাস্টে থাকে, তাহলে তুমি কিন্তু কমপ্লিটিং স্টোরিতে ভালো মার্ক পাবা, ঠিক আছে? এটা ছিল কমপ্লিটিং স্টোরির ট্রিক্স। এরপরে আমরা আর 2টা পয়েন্ট রাখবো, সেটা হলো ফর্মাল লেটার। এগুলা লাল করে দেই। এখন চলে আসি ফর্মাল লেটার অবলিক অ্যাপ্লিকেশন। ফর্মাল লেটার লেখার নিয়ম কি? অবশ্যই কখনোই কে কি বলো শুনবা না, অবশ্যই 1 পেজে হইতে হবে। এটা হলো ফার্স্ট অফ অল পয়েন্ট নাম্বার 1 পেজ। 2 কাটাকাটি করা যাবে না। ফর্মাল বা ইংলিশের যে কোনো রিটেন আইটেমে কোনো কাটাকাটি করা উচিত না, বিশেষ করে ফর্মাল লেটারে একেবারেই কাটাকাটি করা যাবে না। দেন আগে ছিল না টু দি হেডমাস্টার, এখন কিন্তু টু নাই, এখন হলো ডিরেক্ট ডেট, 13 ডিসেম্বর 2021, ঠিক আছে? তারপর দি হেডমাস্টার, ডিরেক্ট স্কুলের নাম, তারপর একটা ধরো তুমি দিনাজপুর জেলা স্কুল দিনাজপুর, দেন একটু একটা লাইন এক আঙ্গুল স্পেস দিবা, তারপর লিখবা সাবজেক্ট, প্রেয়ার ফর লিভ অথবা প্রেয়ার ফর সেটিং আপ এ টিউবওয়েল ইন স্কুল প্রিমিসেস, প্রেয়ার ফর সেটিং আপ এ ডিবেটিং ক্লাব, এরকম সাবজেক্ট, তারপর স্পেস দিয়ে স্যার। এই জায়গায় আসলো প্রশ্ন পয়েন্ট নাম্বার 3, যে প্রশ্ন ভালো মতো পড়া। দেখো তোমাকে বলছে যে তুমি তোমার এলাকায় টিউবওয়েল স্থাপনের জন্য অ্যাপ্লিকেশন লেখো, তুমি কি হেডমাস্টার বরাবর লিখবা? না। সো তুমি যখন এইটুকু বুঝতে শিখতেছো, তোমাকে তখন কি লিখতে হবে? চেয়ারম্যান বরাবর, দি চেয়ারম্যান বা দি কমিশনার, ওকে? তুমি ধরো কোনো একটা কোম্পানির কোনো একটা ছুটির জন্য আবেদন করছো, তুমি কি কার বরাবর লিখবা? হেডমাস্টার বরাবর? না, তুমি ম্যানেজিং ডিরেক্টর বরাবর লিখবা। ধরো তুমি কলেজে পড়তেছো, কলেজ নিয়ে অ্যাপ্লিকেশন লিখতেছো, তুমি কি প্রিন্সিপাল বরাবর লিখবা, নট দি হেডমাস্টার। সো ধরো তোমাকে হলো তোমার হেডমিস্ট্রেসকে লিখতে বলছে প্রশ্নে, তুমি লিখে আসলে হেডমাস্টার, নাম্বার 0। তোমাকে প্রশ্ন ভালো মতো পড়তে হবে কেন? ধরো তোমার স্কুলের নাম উল্লেখ করে দিছে যে ইউ আর দ্য স্টুডেন্ট অফ দিনাজপুর জেলা স্কুল, নাও রাইট অ্যান অ্যাপ্লিকেশন। তুমি যদি এখানে স্কুলের নাম ডিফারেন্ট দাও, 0। তারপরের পয়েন্ট হলো যে আই এম এ রেগুলার স্টুডেন্ট অফ ইউর স্কুল। অনেক সময় আমাদের ধরো স্কুলে কম্পিউটার ক্লাব সেট আপ করতে বলছে, এখন এটা 2 ভাবে আমি লিখতে পারি,
এক হলো আমি সকল স্টুডেন্টদের পক্ষ থেকে লিখতে পারি আই অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ ইউর রেপুটেটেড স্কুল বেগ টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন টু দ্য ফ্যাক্ট দ্যাট দেয়ার ইজ নো কম্পিউটার ক্লাব ইন আওয়ার স্কুল, এটা একভাবে লেখা হয়। অথবা অন্যভাবে উই দ্য স্টুডেন্টস অফ ইউর রেপুটেটেড স্কুল দিনাজপুর জিলা স্কুল বেগ টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন টু দ্য ফ্যাক্ট দ্যাট there is no computer club in our school। সেখানে দুইটা ডিফারেন্ট দেখো, আই অন দ্য বিহাফ অফ আর উই। প্রশ্নতে তোমাকে যদি বলে দেয় যে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইউর হেডমাস্টার অথবা ইউ আর দ্য স্টুডেন্টস অফ দিনাজপুর জিলা স্কুল, তার মানে তোমাকে কি হিসেবে লিখতে বলছে, উই দ্য স্টুডেন্টস। সো তখন যখন তুমি ফুল অ্যাপ্লিকেশনটা লিখলে সুন্দর করে 2 প্যারা করে, যে প্রথমে নরমালি ব্যাখ্যা করলে, তারপর হলো therefore pray and hope that you would be very kind enough to set up something, তারপর হলো yours sincerely, তাই না, yours faithfully। তারপর তুমি এখানে কি লিখবা, যদি বলে যে ইউ আর দ্য স্টুডেন্টস অফ দিনাজপুর জিলা স্কুল, তাহলে কি স্টুডেন্টস অফ দিনাজপুর জিলা স্কুল। ওকে, এটা গেল। আর যদি তোমাকে বলে যে সাপোজ ইউ আর এ স্টুডেন্ট অফ, তোমাকে বলছে তুমি হয়ে লেখো, তখন তুমি লিখবা যে আব্দুস সামাদ রোল এত +9 অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ দিনাজপুর জিলা স্কুল। সো ওয়ার্ডগুলো বুঝতে হবে, এই জন্য তোমাকে কি করতে হবে, প্রশ্ন পড়তে হবে, যে প্রশ্নে তোমাকে কিভাবে লিখতে বলছে। প্রশ্নের সাথে যদি তোমার অ্যাপ্লিকেশন বা লেটারের ইনফো না মিলে, তোমার নাম্বার করতে বাধ্য। এটা গেল। এইবার লাস্ট বাট নট লিস্ট, সেটা হলো কম্পোজিশন, শর্ট কম্পোজিশন। এখানে দেখো অবশ্যই আমরা শর্ট কম্পোজিশন যাতে বড় করে লিখি, অবশ্যই যাতে আমরা বড় করে লিখি। কিন্তু পয়েন্ট নাম্বার 1, শর্ট কম্পোজিশনে কখনো কোনো পয়েন্ট লেখা যাবে না। সো আগে আমরা লিখতাম ইন্ট্রোডাকশন, হোয়াট ইজ এ নিউজ পেপার, টাইপস অফ নিউজ পেপার, হিস্টোরি অফ নিউজ পেপার, দ্য ব্যাড সাইডস অফ নিউজ পেপার, তারপর কি লাস্টে হলো কনক্লুশন। এই পয়েন্টগুলো দেওয়া যাবে না, তোমার অবশ্যই প্রত্যেকটা জাস্ট প্যারা করে লিখতে হবে। সেটা হলো একটা ওয়ান কাইন্ড অফ প্যারাগ্রাফ, যেখানে অনেকগুলা প্যারা আছে। প্যারাগ্রাফ মানে একটা প্যারা, সো অনেক কটা প্যারাগ্রাফের সম্মিলিত কি হয়, একটা শর্ট কম্পোজিশন। তুমি যাতে অবশ্যই সুন্দর করে প্যারা করে লিখবা। সো তুমি সেম পয়েন্টগুলাই লিখবা। তুমি পরীক্ষার আগের দিন, আমরা তো কখনোই গোটা কম্পোজিশন মুখস্থ করে যেতে পারি না, আমরা জাস্ট পয়েন্টগুলো দেখে যাই। সো পরীক্ষার যখন তুমি নোট বানাবা, নোট পড়বা, তোমার যাতে নোটের মধ্যে পয়েন্টগুলো থাকে যে তুমি কি প্যারা লিখবা। বাট তুমি যাতে পরীক্ষার হলে পয়েন্ট না লেখো, আই রিপিট, পয়েন্ট লিখলে কাটে 0 বসাই দিবে, ঠিক আছে। এটা গেল। 2 নম্বর পয়েন্ট হলো যে মেক মোর প্যারাস অবলিক পয়েন্টস, অর্থাৎ তোমার যাতে এখানে একটা পয়েন্ট 2 পৃষ্ঠা এটা যাতে না হয়। তুমি কিন্তু ম্যাক্সিমাম আমি বলবো 5 পৃষ্ঠা লেখো, ঠিক আছে। বাট তোমার যাতে এরকম না হয় যে একটা পয়েন্ট 1 পৃষ্ঠা হয়ে গেছে। তোমার এখানে পয়েন্ট অবলিক পয়েন্টে তো তুমি নাম লিখবে, বাট তোমার প্যারার সংখ্যা বেশি হবে, বাট ব্যাখ্যার পরিমাণ কম হবে। সো তোমার এই প্রশ্নে অনেকগুলা প্যারা থাকবে, 10টা 15টা 20টা, বাট তুমি ওখানে ব্যাখ্যা কিন্তু ছোট রাখবে। সো তুমি এইটুকু একটা প্যারা, তারপর এইটুকু একটা, মানে টিচার যাতে বুঝে যে ছেলেটা অনেক ইনফরমেটিভ একটা জিনিস লিখছে। বিশাল বড় হাদাম করে এক প্যারায় লিখে দিলাম, টিচার কিন্তু পড়বে না, তোমার খাতা কিন্তু আলাদা হবে, টিচারের চোখে পড়বে না। সো এইটুকু ছিল হলো শর্ট কম্পোজিশনের ক্ষেত্রে। আর একটা কথা হলো যে টু লার্জ ইজ নট অ্যান অপশন। ইংলিশ রিটেন আইটেমের ক্ষেত্রে যদি তুমি বাংলা রিটেন আইটেমের মতো আমার কথা ফলো করে বিশাল বড় করে লিখে আসো, একদম ধরা খাবা। আমি কিন্তু এই মেন্টালিটির কারণে ধরা খেয়েছি। এটা শর্ট কম্পোজিশন না, সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। যদি তুমি অনেক বেশি বড় করে কোনো কিছু লিখে আসো, রুলস ভাঙে, ইংলিশের টিচাররা কিন্তু সাইজ দিয়ে বটে না, তাদেরকে অবশ্যই কোয়ালিটি দিতে হবে। সো ইংলিশের ক্ষেত্রে অনেকে দেখবা যে সুন্দর হাতের লেখা কাটাকাটি নিয়ে ছোট করে জিনিসটা সঠিকভাবে লেখছে, সঠিক উপস্থাপন করছে, আলাদা করে লেখছে, দেখবা ভালো নাম্বার পাবো। সো ইংলিশের ক্ষেত্রে কখনো বেশি বড় লিখে নাম্বার আশা করে না। এক্সেসিভ বড় তুমি শর্ট কম্পোজিশন 10 পৃষ্ঠা লিখে আসলে নাম্বার কাটে, একদম 0 বসায় দিতে পারে। সো দ্যাটস ওভারঅল আমাদের এসএসসি ইংলিশ রিটেন পার্টের ক্ষেত্রে কিছু টিপস এন্ড ট্রিক্স, যেগুলো ইউজ করলে আমরা পরীক্ষা হলে নাম্বার তুলতে পারবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।